দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে, দুর্দান্ত রোমাঞ্চকর। সত্যি রোমাঞ্চ অনুভব করবেন যখন হেঁটে বেড়াবেন হাওয়ার্ড গ্রামের অলিতে গলিতে। এই গ্রামেই সৃষ্টি হয়েছে উদারিং হাইটস, জেন এয়ারের মতো কালজয়ী উপন্যাস। এই গ্রাম কখনো আপনাকে স্টিম ইঞ্জিন ট্রেনে চড়িয়ে বা কখনো এর পাথুরে গলিতে হাঁটিয়ে নিয়ে যাবে অতীতের ইংল্যান্ডে, অথবা নিয়ে যাবে সেই পরিবারের বাড়িতে যেখানে প্রতিভা আর মৃত্যুর ছায়া ছিল একসাথে। সুখী হননি ছবিটা এঁকে, খুশি হননি, তারপরে নিজের ছবি নিজেই মুছে দেন। এটা একটা বিখ্যাত ছবি চিত্রশিল্পের জগতে। সবাইকে নমস্কার, আমি সৌমি বং ট্রটার, অনেকদিন পরে ক্যামেরার মুখোমুখি। আজকে 21শে ফেব্রুয়ারি আর আমি চলে এসেছি ইংল্যান্ডের ইয়র্কশায়ারের একটা বিখ্যাত গ্রাম। বিখ্যাত বললে একটু ভুল হবে, কারণ এখনও এখানে আন্তর্জাতিক পর্যটন সেভাবে স্পর্শ করতে পারেনি। আপনারা বলবেন এ তো হঠাৎ করে এসে গল্প জুড়ে দিল, তাই গল্পই যদি জুড়তে হয় তাহলে বরং প্রথম থেকেই শুরু করি। ইংল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর লিডসকে বলা হয় ইয়র্কশায়ার অঞ্চলের প্রবেশদ্বার। এই অঞ্চলে যে কোনো শহর, মফস্বল, গ্রামে যদি আপনাকে পৌঁছতে হয় আপনাকে চলে আসতে হবে লিডসে, আর এখান থেকেই আপনারা পেয়ে যাবেন বাস বা ট্রেন আপনাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। লন্ডন আপনাদেরকে ঘোরাচ্ছি, আরও ঘোরাবো, তবে খুব ইচ্ছে ছিল ইংল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম আপনাদের ঘুরিয়ে দেখাবো, যে গ্রামে এখনও পর্যটনের সেরকম বাড়তি উৎপাত নেই আর রয়েছে সেখানকার ট্র্যাডিশন বা ঐতিহ্য একদম অবিকৃত। পৌঁছে গিয়েছি আমি হাওয়ার্ড গ্রামে, আর নেমেছি একদম রেলওয়ে স্টেশনের সামনে, কারণ টিকিটটা কাটতে হবে, আর তারপরেই হাঁটবো গ্রামের দিকে। যদিও মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলা চলছে, তবে আজকে আমাদের ভাগ্য ভালো, যথা সময় কিন্তু একটু হলেও সূর্য মামা দেখা দিয়েছে। হাওয়ার্ড গ্রামে কিন্তু রয়েছে এই বিখ্যাত রেলওয়ে স্টেশনটি। এখান থেকে আজও ছাড়ে ইংল্যান্ডের সেই অতীতকালের স্টিম ট্রেন, আর সেই অভিজ্ঞতাটাও কিন্তু আজকে আমরা করব। রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে হাওয়ার্ড রেলওয়ে স্টেশন, যেটা কিথলি অ্যান্ড ওয়ার্থ ভ্যালি স্টিম রেলওয়ে নামে পরিচিত। স্টিম ইঞ্জিন ছাড়াও আপনাকে অতীতের ইংল্যান্ডে নিয়ে যাবে এই গ্রামে রচিত হওয়া 1847 সালের সেই উপন্যাসের তেজস্বী নারী চরিত্র জেন এয়ার। আর একটু ভালো করে দেখিয়ে দিই, এরকম একটা বিখ্যাত জায়গা দ্য রেলওয়ে চিলড্রেন সিনেমার জন্য বিশেষভাবে বিখ্যাত। জায়গাটি বিশেষ আরও একটি কারণে, এই গ্রামেরই একই পরিবারের 3টে কন্যার সাহিত্যে অবদান ছিল অসামান্য, যদিও তার সঠিক মূল্যায়ন হয়েছিল তাদের মৃত্যুর বেশ কিছুটা পরে। ইংল্যান্ডের হাওয়ার্ড গ্রামে আমি এখন এখানকার সেন্ট্রাল পার্কে। এই জায়গাটি ঘুরে আমরা চলে যাব এখানকার হাই স্ট্রিট, বা যেটাকে বলে শহরের কেন্দ্র, সেই জায়গাতে। জায়গাটি বিখ্যাত ইংল্যান্ডের অতীতকে ধরে রাখার জন্য, জায়গাটি বিখ্যাত এখানকার ঐতিহ্যবাহী সাহিত্য ইতিহাসের জন্য, জায়গাটি বিখ্যাত কারণ এখনও এখানে চলে সেই পুরনো দিনের স্টিম ইঞ্জিন রেলওয়ে, তার জন্য। আর এই যে চারিদিকের অঞ্চলটা দেখছেন, এটাকে কিন্তু বলা হয় মুরল্যান্ড। মুরল্যান্ড বলতে বোঝানো হচ্ছে এক ধরনের বিস্তীর্ণ উঁচু আর ঊষর জমি, যেখানে সাধারণত গাছপালা কম থাকে। দেখতে পাচ্ছেন দূরে গাছপালা কিন্তু সেরকমভাবে নেই, মানে বুঝতে পারছেন মেঘলা দিনে বা কুয়াশাচ্ছন্ন দিনে এই চারিদিকের পরিবেশটা মানে কীরকম রহস্যময় হয়ে ওঠে। এই গ্রামে বসে লেখা হয়েছে বিখ্যাত সব উপন্যাস। এই জায়গায় রয়েছে 3 বোনের কাহিনী। ভাবতে পারেন একটা পরিবারের 3টে বোন বিশ্ববিখ্যাত হয়েছে তাদের পরিচিতির জন্য লেখক হিসেবে। টুকটাক লেখালেখি করি, তাই আমি খুব ভালো করে বুঝতে পারছি যে কল্পনার একটা জগৎ তৈরি করতে বোধহয় এই জায়গাটা বিশেষভাবে মানে গভীরভাবে প্রভাবিত করেছিল বিখ্যাত সেই 3 বোন, শার্লট, এমিলি আর অ্যান। যারা ইংরেজি লিটারেচার বা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন আপনাদের মধ্যে বোধহয় অনেকেই তাদের লেখা পড়েছেন। আমি হাঁপাচ্ছি রীতিমতো, তার কারণ বুঝতেই পারছেন রাস্তা এখানে একদমই কিন্তু খাড়া। আপনাদের আরেকবার পেছন থেকে মুরল্যান্ড দেখিয়ে দিই। এই মুরল্যান্ড পেরিয়ে আমরা কিন্তু হেঁটে চলেছি সেই ব্রন্টি বোনেদের বাড়ির দিকে। সেই বাড়িটি এখনও অক্ষত রয়েছে, এছাড়াও জুড়ে রয়েছে অনেক ইতিহাস। সেই ইতিহাসে কিছুটা রয়েছে বাস্তবতা, কিছুটা রয়েছে গল্প মেশানো, অবশ্যই লোককথা। আর এই দেখুন, এটা হচ্ছে
এখানকার যেটাকে বলে হাই স্ট্রিট বা মেইন স্ট্রিট। এই দেখুন রেলওয়ে স্টেশনের কিন্তু সাইন দেওয়া আছে, আমাকে এই রাস্তা দিয়ে আবার ফিরে যেতে হবে। তার আগে ঘুরে দেখব এই জায়গাটা, ছোট্ট গ্রাম, খুব তাড়াতাড়ি আমাদের ঘোরা হয়ে যাবে। তবে তার সাথে চলবে আমার ধারাভাষ্য, যেখান থেকে আপনারা জানতে পারবেন হয়তো এখানকার কাহিনী কিছুটা হলেও, বিশেষ করে যারা সাহিত্য প্রেমী, যারা রেলওয়ে প্রেমী, যারা ভূত প্রেমী। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, সৌমির ব্লগে, সৌমির গল্পে ভূত থাকবে না এটা তো হতেই পারে না। হ্যালো, তারা কার নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, আর কি সুন্দর ডেকোরেশন বাড়িগুলোর। এখানে কেউই ছবি তুললে কিছু মনে করবে না, কারণ এটাতে মানে আন্তর্জাতিক পর্যটন না হলেও স্থানীয় পর্যটনের কিন্তু একটা ভিড় আপনি লক্ষ্য করবেন। আজকে কিন্তু একেবারেই সপ্তাহের মাঝখানের একটা দিন, তাও কিন্তু বেশ কিছু মানুষ বেরিয়ে পড়েছে এই হাওয়ার্থ গ্রামটি ঘুরে দেখার জন্য। যত ওপরে উঠে আসবেন মাঝে মাঝে একবার পেছনে ফিরে দেখতে হবে, তাহলেই কিন্তু নিজে বারে বারে মুগ্ধ হয়ে উঠবেন। দেখুন, হান্টার্স অফ হাওয়ার্থ, ঠিক আছে, তো ভূতের মোটামুটি প্লট এখানে তৈরি হয়ে গেল। পাশে আবার হোমস, ঠিক আছে, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। শার্লক হোমসও আছে, ভূতও আছে, আবার লন্ডনে আমাদের ফেলুদাও আছে। বসার জায়গা রয়েছে, শহরের মেন স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা বসার জায়গাও পাবেন। অনেক জায়গা আছে ঘুরে দেখার মতো। পেছনে একটা বড় গাড়ি। এত সুন্দর একটা গ্রামে এই গাড়িটা কতটা বেমানান বলুন, কিন্তু হয়তো এখানকার প্রয়োজনই এমন যে গাড়িটা দরকার। তো যাই হোক, এখানে আমরা অনেক কিছু ঘুরে দেখব, কিন্তু এখন আমার চোখ যে জায়গাটা খুঁজছে সেটা হচ্ছে একটা খাওয়ার জায়গা। সেই ওখান থেকে হাঁটতে শুরু করেছি, আর এটা একটা দেখতে পাচ্ছি বেলজিয়ান চকলেটের দোকান। আর প্রত্যেকটা দোকান এই সামনে আবার ঝাড়ু ফাড়ু রাখা, মানে এখানে সত্যি মনে হয় ভূত ফুত তাড়া করে রাত্রেবেলায়, তখনই বোধহয় প্রয়োজন হয় ওই ঝাড়ুগুলির। যাই হোক, প্রত্যেকটা দোকান, ক্যাফেটেরিয়ায় বলুন বা প্রত্যেকটা দোকানই কিন্তু সুসজ্জিত। এই গ্রামে সবাই মূলত আসে সেই ব্রন্টি পরিবারের বাড়ি দেখবার জন্যই। তিন বোনই সাহিত্যকর্মে রেখেছিল অবদান, তবে তার মধ্যেও শার্লট একমাত্র পেয়েছিল তার জীবদ্দশায় জনপ্রিয়তা। বাকি দুই বোন এমিলি আর অ্যান ততটা ভাগ্যবান ছিলেন না। খাবার দোকান খুঁজছিলাম এখানে, যে কবলস অ্যান্ড ক্লে 2006-এ এখানে তৈরি হয়েছে। এই রেস্টুরেন্টটাকে দেখতে পাচ্ছি, আগেরবার আমি ভেতরের দিকে কোথাও খেয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছি একটা কফি হাউস। চলুন আরেকটু এগোনো যাক। তবে আমি এখন ভাবলাম যে না, একটু পরেই খাবো, আগে বরং ব্রন্টি সিস্টার্সদের সেই বাড়িটা দেখে নিই। সেই বাড়িটা দেখে তারপরে না হয় কোথাও খাওয়া যাবে। হাওয়ার্থ গ্রামের দ্য ব্ল্যাক বুল ইন, এটাও আপনাদের দেখিয়ে দিই, কারণ ব্রন্টে পরিবারের একমাত্র পুত্র ব্র্যানওয়েলের জীবনের অনেকটা সময় কিন্তু এখানেই কেটেছে, বন্ধুদের সাথে আড্ডা মেরে আর মদ্যপান করে। এই যে এখানে কিন্তু এসে থাকতেও পারবেন, বেড অ্যান্ড ব্রেকফাস্ট এখানে রয়েছে। তাই এখানে অনেকেই আসে, স্থানীয়রা আসে বা ইউরোপিয়ান দেশ থেকে যারা ঘুরতে আসে তারাও কিন্তু এখানে আসে। আচ্ছা, এই জায়গাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই, আর এটার সাথে যে ইতিহাসটা জড়িয়ে সেটাও আপনাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে হাওয়ার্থ চার্চ। বড্ড হাওয়া দিচ্ছে, আর এই চার্চের সাথেও কিন্তু জড়িয়ে আছে ব্রন্টে বোনেদের সাহিত্যিক ইতিহাস। তার কারণটা কি, চলুন কথা হবে চলতে চলতে।
আজ থেকে প্রায় 200 বছরেরও বেশি সময় আগে 1820 সালে ব্রন্টে পরিবার আসে এই হাওয়ার্থ গ্রামে থাকতে। এই চার্চেই সেই ব্রন্টি পরিবারের কর্তা মানে প্যাট্রিক ব্রন্টে নিযুক্ত হয়েছিলেন একজন ভিকার হিসেবে। ভিকার মানে পাদ্রী। তিনি প্রায় 41 বছর এই চার্চে দায়িত্ব পালন করেছিলেন। প্যাট্রিক ব্রন্টি শুধু চার্চের দায়িত্বই পালন করেননি, বরং গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থারও উন্নতিতে প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এখন ঘুরে বেড়াচ্ছি আমরা হাওয়ার্থের অলিতে গলিতে, আর বাড়িগুলি দেখুন, মানে গায়ে কিন্তু একটু হলেও কাটা দিচ্ছে। চার্চের পাশেই দেখতে পারবেন হাওয়ার্থের ওল্ড পোস্ট অফিস। এই দেখুন হাওয়ার্থের ওল্ড পোস্ট অফিস। আর একটু এগিয়ে যাওয়া যাক। ভীষণই মানে রোমাঞ্চকর লাগছে আমার কিন্তু। আর আজকের দিনটাও কিন্তু একদম যেটা টিপিক্যাল ইংল্যান্ড ওয়েদার, ঠিক সেই রকমই কিন্তু আজকের দিনটা। আমার ভীষণ ভালো লাগছে এখানকার এই গলিগুলিতে হারিয়ে যেতে। তবে আপনি হারাতে পারবেন না, কারণ আপনি ঘুরে ফিরে পৌঁছে যাবেন কিন্তু সেই একই জায়গায়। এটাই সেই হাই স্ট্রিট। এতটা আমি এসে পৌঁছেছিলাম। আর তবে আমি ওদিকে না গিয়ে যাব এদিকে। দেখুন লেখা আছে ব্রন্টি প্যারসোনেজ মিউজিয়াম। এটাই কিন্তু এখানকার মূল আকর্ষণ। এটা সেই ব্রন্টে বোনেদের পরিবারের মানে পারিবারিক বাড়ি। এইখানে কিন্তু মূল পর্যটন আকর্ষণ বলতে আপনাদেরকে বলবো ব্রন্টি প্যারসোনেজ মিউজিয়াম, কিথলি অ্যান্ড ওয়ার্থ ভ্যালি রেলওয়ে যেখানে আমরা যাব, আর হাওয়ার্থ মেইন স্ট্রিট যেখান থেকে আমরা উঠে আসলাম। এ তো মনে হচ্ছে মানে ভূতেরই রাজত্ব। একবার ভালো করে বাড়িটা দেখুন। প্রচুর ভূতের গল্পও কিন্তু প্রচলিত এখানে লোকমুখে, হবে না? এই দেখুন, থাকবেন কেউ এসে এখানে একদিন এক রাত্রি। এই 3টি মূল আকর্ষণ ছাড়াও এখান থেকে 45 মিনিট হাঁটলে পৌঁছে যাবেন ব্রন্টি ওয়াটারফলসে। এই গ্রেভিয়ার্ডে ঢোকার মুখে আপনি দেখতে পারবেন এটা দ্য ব্রন্টি গ্রেভস। এখানে কিন্তু আসলে কাউকে সমাধিস্থ করা হয়নি। আপনারা পড়লে এটা বুঝতে পারবেন, যেহেতু ওনাদের একটা জীবনকালের বিশেষ অংশ এই জায়গায় কেটেছে, সেই জন্যই বোধহয় এই মেমোরিয়ালটা এখানে রাখা রয়েছে। মৃত্যুর পরে ব্রন্টি পরিবারের বেশিরভাগ সদস্যেরই জায়গা হয়েছে কিন্তু চার্চের ভেতরে। ব্রন্টি পরিবারের ইতিহাসে এই সেন্ট মাইকেলস অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ এক অবিচ্ছেদ্য অংশ। চার্চের উপরিভাগ যেটা দেখলেন সেটাই কিন্তু ব্রন্টি পরিবারের সময়কার। বাকি অংশটা কিন্তু পুনর্নির্মাণ হয়েছে। চার্চের ভেতরে রয়েছে ব্রন্টি সমাধি চেম্বার, যেখানে মারিয়া ব্রন্টি মানে ব্রন্টি বোনেদের মা, তার সাথে এমিলি, শার্লট, ব্র্যানওয়েল, তাদের 2 বড় বোন মারিয়া ও এলিজাবেথ শায়িত আছেন। একমাত্র অ্যান ব্রন্টির সমাধি এখানে নেই, কারণ তিনি মারা গেছেন স্কারবোরোতে। সময়টা 1830-40। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পৌঁছে গেছে ভারতবর্ষে। তবে এখানেও কিন্তু অপুষ্টি, যক্ষ্মা, আর তাতেও মারা গেছে প্রচুর শিশু প্রাণ। তাই বলবো এই সমাধি ক্ষেত্রে আসবেন না। 3 বোন শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি, অ্যান ব্রন্টি বিশ্ব জুড়ে মানে একটা আলোড়ন ফেলে দিয়েছিলেন, কারণ একই পরিবারের 3টি কন্যা এইরকমভাবে মানে উজ্জ্বল নক্ষত্র আর কি ইংরেজি সাহিত্যের ইতিহাসে। আচ্ছা, এই জায়গাটাও কিন্তু আমাদের একটু দেখতে হবে দাঁড়িয়ে। এটা হচ্ছে, দেখুন লেখা আছে প্যাট্রিক ব্রন্টে। প্যাট্রিক ব্রন্টে কিন্তু ব্রন্টি সিস্টার্সদের বাবা, আপনাদেরকে আগেই বলেছি। আর এটা হচ্ছে ওল্ড স্কুল রুম হাওয়ার্থের। আর এখানে কিন্তু 3 বোন এবং তাদের এক ভাইও ছিল ব্র্যানওয়েল বলে। সেই 4 জন পড়াশুনো করেছে, এমনকি শার্লট সেই বোনের কিন্তু বিবাহও এই জায়গাতেই হয়েছিল। প্যাট্রিক ব্রন্টি এই স্কুলটি স্থাপনা করেছিলেন যাতে স্থানীয় ছেলেমেয়েরা এখানে পড়াশুনো করতে পারে। উনি ছিলেন একজন অসাধারণ পণ্ডিত ব্যক্তি। সন্তানদের শিক্ষা দিয়েছিলেন সাহিত্য, চিত্রকলা, সঙ্গীতে। সাহায্য করেছিলেন সম্ভাবনাময় প্রতিভাবানদের বিকশিত হতে। খুব দুঃখের ব্যাপার, আপনারা দেখলেন প্যাট্রিক ব্রন্টি মারা গেছেন 1861 সালে। কিন্তু ভীষণ একটা মন কেমন করা ঘটনা হচ্ছে যে শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি আর অ্যান ব্রন্টি এই 3 জনই কিন্তু তাদের বাবার অনেক আগেই মারা গেছে। হঠাৎ করে ভাবলাম দুটো স্ট্যাচু। পৌঁছে গিয়েছি আমি ব্রন্টে পরিবারের যে পারিবারিক বাড়ি সেইখানে। আপনাদেরকে এক্ষুনি দেখাবো।
বাড়িটির সামনে যেতেই মনে পড়ে গেল শার্লট ব্রন্টির অমর সৃষ্টি সেই কঠোর স্বাধীন মনস্ক নারী জেন এয়ার। জেন এয়ার সিনেমাটি আমার ভীষণ প্রিয়, আর আপনারা যারা দেখেছেন তারা জানেন এই সিনেমার শেষ ভাগে ভারতবর্ষে গিয়ে মিশনারিজ কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছিল জেনের জীবনে। সামনে গিয়ে মনে হচ্ছে লাইন দিতে হবে, টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। চার্চের পেছন দিয়ে আসলেই পরে কিন্তু আপনারা এই প্রবেশদ্বার দেখতে পারবেন, আর তারপরে এখানে এসে আপনাকে অপেক্ষা করতে হবে। এই এখানে লেখা আছে প্লিজ ওয়েট হিয়ার, এখানে দাঁড়ালে পরে কিন্তু ওনারা আপনাদেরকে ডেকে নিয়ে যাবে। অনলাইনে টিকিট আপনার কাটা না থাকলে পরে এখানে এসে টিকিট কাটতে হবে আগে। এই দেখুন একটা খুব সুন্দর প্রতীকী চিহ্ন, তার কারণ 3 বোনই কিন্তু লেখালেখির জন্য বিখ্যাত। তো আমি সামনে যাচ্ছি একটুখানি, এই যে এখানে আপনার বলাও আছে টিকিট অ্যান্ড মিউজিয়াম শপ। বললো মোটামুটি ভালো করে, যদি আপনি ভীষণ উৎসাহী একজন মানুষ হন, লিটারেচার বলুন বা বিখ্যাত মানুষদের জীবন সম্পর্কে জানতে ইচ্ছুক হন, তাহলে আপনি আধ ঘন্টা মতো সময় আপনার অবশ্যই লাগবে। স্ট্যান্ডার্ড টিকিট 12 পাউন্ড করে, তবে আপনি যদি স্টুডেন্ট হন এখানে সেটাই কিন্তু হয়ে যাবে 7.5 পাউন্ড। আর বলছে শুধু প্রথম নিচের ফ্লোরটা যদি আপনি ঘুরে দেখেন ফার্স্ট ফ্লোর, তাহলে সেটাই কিন্তু 6.5 পাউন্ড। এবার যাই ঘুরে দেখি ব্রন্টে পরিবারের ইতিহাস। 3টে কন্যা, 1টি পুত্র, প্রত্যেকেই কিন্তু প্রতিভাবান, প্রতিভাময়ী, তবে তাদের জীবনকাল খুবই ক্ষণস্থায়ী ছিল। বিখ্যাত 3 বোনেদের সেই পারিবারিক বাড়ি দেখতে এসে আরেকটা বড় প্রাপ্তি কি বলুন তো, সেই সময়কার একটা ট্র্যাডিশনাল ব্রিটিশ বাড়ি কীরকম হতো সেটা দেখার এবং জানবার সুযোগ। এখন আমরা আছি রান্নাঘরের অংশে। শার্লট ব্রন্টি লিখেছিলেন জেন আইয়ার। এটি একটা অনাথ মেয়ের সংগ্রামের কাহিনী, যা ভিক্টোরিয়ান যুগে নারীদের অবস্থানের প্রতিচ্ছবি তুলে ধরে। এমিলি ব্রন্টির একমাত্র উপন্যাস উদারিং হাইটস, এটাও কিন্তু প্রেম ও প্রতিশোধের এক অমর কাহিনী, যা ইয়র্কশায়ারের সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই কিন্তু গড়ে উঠেছিল। অ্যান ব্রন্টির বিখ্যাত উপন্যাস দ্য টেন্যান্ট অফ ওয়াইল্ডফেল হল, এটা একটা নারী স্বাধীনতার লড়াইয়ের গল্প, যা তার সময়ের তুলনায় অনেকটাই এগিয়েছিল। আজ এই হাওয়ার্থ গ্রামে ব্রন্টি প্যারসোনোজ মিউজিয়াম পর্যটকদের তাদের সাহিত্যিক জগতে প্রবেশের সুযোগ করে দেয়। আর এখন আমরা প্রবেশ করে গেছি প্যাট্রিক ব্রন্টির 6টি সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান ব্র্যানওয়েল ব্রন্টির ঘরে। ব্র্যানওয়েলও ছিল এক অসাধারণ প্রতিভাবান মানুষ। তিনি ছিলেন একজন কবি, চিত্রশিল্পী এবং সাহিত্যপ্রেমী। তবে সাফল্যের শিখরে পৌঁছতে গেলে অনেক ব্যর্থতা সহ্য করতে হয়, সেটা ব্র্যানওয়েল সহ্য করতে পারেনি। মদ্যপান এবং মাদকাসক্তি ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ব্র্যানওয়েলেরই আঁকা একটা বিখ্যাত চিত্র রয়েছে এই ব্রন্টি মিউজিয়ামে। কেউ কেউ বলেন চিত্রটি দেখলে এক ধরনের অদ্ভুত অনুভূতি হয়, যেন ব্র্যানওয়েলের দুঃখ ভারাক্রান্ত আত্মা এখনও তার পরিচয় খুঁজছে। আমিও খুঁজে বেড়াচ্ছি সেই ছবিটা, খুঁজে দেখব আর বোঝার চেষ্টা করব কেন এরকম সবাই বলে। আমি যে লেখাটা গোল করে দেখাচ্ছি, এটা ব্র্যানওয়েলের লেখা কোনো একটি কবিতার খুব প্রাথমিক পর্যায়ের একটা অংশ। ব্রন্টি পরিবারের ব্যবহৃত জামা কাপড়, তাদের লেখালেখির খসড়া থেকে শুরু করে এই রঙিন কাঁচের জালনা, ব্র্যানওয়েলের প্রচুর বিখ্যাত পোর্ট্রেট, অনেক কিছু দেখতে পারবেন এই ব্রন্টি মিউজিয়ামের এই এক্সিবিশন হলে। প্যাট্রিক ব্রন্টির বোধহয় দুর্ভাগ্যই, যিনি দেখেছেন তার নিজের স্ত্রী এবং 6টি সন্তানের মৃত্যু, অথচ নিজে থেকে গেছেন শতাব্দীর সাক্ষী হয়ে।
খুঁজে পেয়ে গেছি ব্র্যানওয়েলের আঁকা 1834 সালের সেই বিখ্যাত ছবি। ছবিটি এখন আছে লন্ডনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে। 3 বনের মাঝখানে ব্র্যানওয়েলের একটা ছবি এখানে আছে, দেখুন বোঝা যাচ্ছে কিন্তু তার একটা প্রতিকৃতি এখানে ফুটে উঠেছে। কিন্তু ব্র্যানওয়েল এই ছবিটার ব্যাপারে খুব একটা মানে সুখী হননি, ছবিটা এঁকে খুশি হননি, তারপরে নিজের ছবি নিজেই মুছে দেন। এটা একটা বিখ্যাত ছবি চিত্রশিল্পের জগতে। শার্লট, এমিলি এবং অ্যান সাহিত্য জগতের 3টি আলোকিত নক্ষত্র। একমাত্র শার্লটই করেছিলেন বিয়ে, আর এখন দেখতে পাচ্ছেন শার্লটের বিয়ের বেশভূষা। বিয়ের পরে এক নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন শার্লট, কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থাতেই মাত্র 39 বছর বয়সে মৃত্যুর কোলে উনিও ঢলে পড়েন। শার্লট, এমিলি, অ্যান 3 বোনই কলম ধরেছিল এক নতুন দিগন্তের সন্ধানে। সমাজের রূঢ় বাস্তবতাকে উপন্যাসের পাতায় বুনেছিল অসাধারণ দক্ষতায়। এই ছিল হাওয়ার্ড গ্রামের বিখ্যাত ব্রন্টি পরিবারের ট্র্যাজেডি, একটি পরিবারের ক্রমশ বিলীন হয়ে যাওয়া, যেখানে প্রতিটি মৃত্যু যেন এক একটি অধরা উপন্যাসের অসমাপ্ত পৃষ্ঠা। আজ ব্রন্টি বোনেদের সৃষ্টি বিশ্বসেরা, কিন্তু একসময় তারা কাটিয়েছেন খুব সাধারণ জীবনযাপন। এই যে বাড়িটি দেখলেন, সেটাও কিন্তু চার্চ থেকে পাওয়া ছিল। অত্যন্ত ঠান্ডা, স্যাঁতস্যাঁতে, অস্বাস্থ্যকর ভবন। পরিবারের মেয়েরা গৃহশিক্ষা পেয়েছেন, তারা কিন্তু কোনো উচ্চ শ্রেণীর মেয়েদের মতো বড় প্রতিষ্ঠানে যাননি। শার্লট, এমিলি, অ্যান প্রত্যেকেই শিক্ষকতা বা গভর্নেন্সের কাজ করেছেন। বেশ জোরেই বৃষ্টি পড়তে শুরু করেছে, আর পাহাড়ি এলাকা। হ্যাঁ, আপনাদেরকে বলা হয়নি, এই জায়গাটি কিন্তু পেনাইন পর্বতমালার মধ্যে অবস্থিত, আর এটার সবচেয়ে সামনের যে শহর সেটা হচ্ছে কিথলি শহর। সেখানে আমি যাব আজকে সেই স্টিম ইঞ্জিন ট্রেন ধরে, আর যেতে যেতে আপনাদেরকে দেখাবো আমি এই গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ইংল্যান্ডের গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, যেটা এখনো মানে সেরকমভাবে ট্যুরিস্টিক হয়ে ওঠেনি। সাহিত্যপ্রেমীদের কাছে হাওয়ার্ড আজকে তীর্থস্থান, কিন্তু একসময় ব্রন্টি বোনেদের বই প্রকাশ করতে হতো পুরুষ ছদ্মনামের সাহায্যে। রেলওয়ে স্টেশনের দিক দেখাচ্ছে ওদিকে, হাঁটতে হবে আমাকে ওদিকে, আর দেখি যদি একটু সময় পাই কিছু খেয়ে নিই তাড়াতাড়ি করে। আমার এই যে কিথলি অ্যান্ড ওয়ার্থ ভ্যালি যে রেলওয়ে, এটাতে চড়ার ভীষণ ইচ্ছে ছিল, তাই আজকে আমার মনে হচ্ছে স্বপ্নটা পূরণ হবে। কারণ রেলওয়ে চিলড্রেন মানে আর রেলওয়ে চিলড্রেন সিনেমাটা ছাড়াও আমি ভীষণ রকমভাবে একজন রেল প্রেমী। আমার ছোটোবেলা কেটেছে এরকম দূরপাল্লার ট্রেনে যাতায়াত করে। থাকতাম আমরা নর্থ বেঙ্গলে, আর সেইখান থেকে আমাদের অ্যানুয়াল যে ছুটি হতো আর কি, বার্ষিক যে আমাদের ছুটি হতো দুর্গাপুজো, কালী পুজোয়, সেই সময় আমরা আসতাম হচ্ছে দমদমে আমার ঠাকুমার বাড়িতে, আর জামশেদপুরে যেতাম আমার মামা বাড়িতে। সুতরাং রেলওয়ের সাথে আমার একটা সাংঘাতিক রকমের ওতপ্রোত একটা সম্পর্ক। এখানকার সাহিত্যিক ইতিহাসের জন্যই বলুন বা একটা যে রোমাঞ্চকর ইতিহাস তৈরি হচ্ছে সেজন্যই বলুন না কেন, এখানে কিন্তু আপনার প্রত্যেক বছর 60s উইকেন্ডস, 40s উইকেন্ডস, মানে সেই সময় মানুষজন কীরকম জামাকাপড় পরতো, কীরকম তাদের জীবনযাত্রা ছিল, তার ওপরে কিন্তু বিভিন্ন রকমের ইভেন্ট এখানে হয়। সেটা সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে মানে সেটাকে পুনরুজ্জীবিত করা হয় বলতে পারেন সেই সময়কার জীবনযাত্রাটাকে। বিশ্বসেরা সাহিত্যিক 3 বোনেদের কথা আমাদের হচ্ছিল। 3 বোনেদের মধ্যে শার্লট ব্রন্টির জেন আয়ার, তাও প্রকাশিত হওয়ার পরে বলতে পারেন কিছুটা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য উনি পান। এই বইটি জনপ্রিয় হয় আর শার্লট রয়্যালটি পেতে থাকেন, কিন্তু দুর্ভাগ্যবশত ততদিনে পুরো পরিবারটাই ভেঙে গেছে। না, খাওয়ার দাওয়ার আমার বিশেষ পছন্দ হলো না। মানে পাউরুটির ওপরে বিনস ছড়িয়ে খাচ্ছে, বা আপনার বিভিন্ন ধরনের যে পাইগুলো এখানে বিখ্যাত, যেটা ব্রিটিশদের ঐতিহ্যবাহী খাবার, সেগুলি খাচ্ছে। তো সেগুলো মানে আমি ফিশ অ্যান্ড চিপসটা ভেবেছিলাম পেরে খেতাম, তার থেকে বরং চলে যাই রেলওয়ে স্টেশনে, ওখানে আমার 1:30টার ট্রেন, আর সময় থাকলে ওখান থেকে কিছু খেয়ে। বলা হয় এই জায়গার সাথে একটা ভুতুড়ে গল্প জড়িয়ে রয়েছে। বলা হয় যে ব্র্যানওয়েল ব্রন্টে মানে ব্রন্টি সিস্টার্সদের সেই ভাই, সেও কম প্রতিভাবান ছিল না, খুব সুন্দর ছবি আঁকতেন, আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে এটাও বললাম কেন উনি নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেননি, ওনার মাদকতা নেশার জন্যই মূলত।
যাই হোক, 31 বছর বয়স মানে খুবই অল্প বয়সে প্রাণ ত্যাগ করেন এবং সেইখান থেকেই একটা এখানে লোকমুখে ঘুরে বেড়ায় কথা যে তিনি একেবারেই সুখী ছিলেন না, এবং সেটা ব্রন্টে পরিবারের বেশিরভাগ মানুষদের জন্য বলা হয়। আমাকে খুব সাবধানে হাঁটতে হচ্ছে, এখানে বৃষ্টি পড়লে না ভীষণ স্লিপারি হয়ে যায়, আর আপনারা তো জানেন আমার আছাড় খাওয়ার ইতিহাস আছে। একসময় হাওয়ার্ড গ্রামের অস্বাস্থ্যকর পরিবেশ, দূষিত পানি, দরিদ্র স্যানিটেশন, অপুষ্টি এবং দুর্বল চিকিৎসা ব্যবস্থা এবং তার ওপরে যক্ষ্মার প্রকোপ সব মিলিয়ে কিন্তু ব্রন্টি বোনেদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারা আজ নেই, কিন্তু বিশ্ব সাহিত্যে তারা আজকে প্রভাবশালী লেখক হিসেবে স্বীকৃত। এটা তো বোঝাই যায় যে এত অল্প বয়সে মারা গেলে জীবনের কত আর স্বপ্নরা পূরণ করতে পেরেছেন, যেখানে এত প্রতিভাবান ছিলেন। শুধু সামনের একবার ল্যান্ডস্কেপ দেখুন, সেই জন্য আমি আবার এখানে ফিরে আসলাম। আমি একটু দাঁড়াই সাইডে, কি অসম্ভব সুন্দর লাগছে। ব্রন্টি বোনেদের উপন্যাসগুলি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল, কারণ তাদের রচনা ছিল সময়ের থেকে অনেক এগিয়ে। কথা বলেছিলেন নারী স্বাধীনতা, গভীর আবেগ ও মানব মনের জটিলতা নিয়ে। যেটা বলছিলাম আর কি, তো অবশ্যই অত অল্প বয়সে মারা গেলে জীবনের আর কটা স্বপ্নই বা পূরণ হয়। সেখান থেকেই মানুষের এটা ধারণা যে তাদের অতৃপ্ত আত্মা এখনো এখানে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় লোকেরা বলেন আজও নাকি হাওয়ার্ড গির্জায় বা ব্রন্টি পরিবারের সেই বাড়ির আশেপাশের এলাকাতে সত্যি ওনারা অনুভব করেন কিছু একটা, বাতাসের ফিসফিসানি নাকি কোনো এক অদৃশ্য ছায়া, কে জানে। সবাই মনে করে ব্র্যানওয়েল এবং ব্রন্টি বোনেরা এখনো আজও মুরল্যান্ডেই রয়ে গেছে। শহরের মূল কেন্দ্র থেকে আমি হেঁটে আসলাম মোটামুটি ধরুন 10 মিনিট মতো। 10 মিনিট হাঁটলে পরে কিন্তু, আর যেহেতু খাড়াই রাস্তা, আপনি যখন নামবেন তখন তাড়াতাড়ি নামবেন, তো নামতে নামতে আপনি পৌঁছে যাবেন, একটা মনে হয় গাড়ি আসবে। আর দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই রেলওয়ে ট্র্যাকটা একবার। এই হচ্ছে হাওয়ার্ডের রেলওয়ে স্টেশন। তো দেখি এখানে কিছু খাবার পাওয়া যায় কি না। এই ব্রিজটা পাবেন, এই ব্রিজটা দিয়ে নামলেই কিন্তু হাওয়ার্ডের রেলওয়ে স্টেশন। সাধারণত আপনাদের রৌদ্রোজ্জ্বল দিনের আমি ছবি দেখাই, সেরকম দিন দেখে আমি বেরোই ব্লগ করতে, তবে আজকে আমার মনে হলো সুযোগও আছে আর ভীষণ রকমভাবে ইচ্ছে যে আসলে আমাদের দিনগুলি এখানে কেমন কাটে, বেশিরভাগ দিন কেমন কাটে। তো বেশিরভাগ দিন আমাদের ইংল্যান্ডে এরকম কাটে। আমি রেলওয়ে স্টেশনে আসবো 1:30 নাগাদ, আমার ট্রেন হচ্ছে 1:41-এ। বুফে কার ক্যাফে লেখা, দেখি যদি কিছু খাবার পাওয়া যায় এখানে একটুখানি খেয়ে নিয়ে চলে আসবো রেলওয়ে স্টেশনে। যখন হাওয়ার্ড গ্রামে ঢুকেছিলাম তখন একটা মনের মধ্যে উত্তেজনা ছিল যে ব্রন্টি পরিবারের সেই বিখ্যাত বাড়িটা দেখব, কিন্তু সেই ইতিহাসের মধ্যে দিয়ে যখন আমি হেঁটে গেলাম মনটা অবশ্যই একটু ভারাক্রান্ত হয়েছে, তার মধ্যে পেটে ছিল খিদে, আর এখন আমার এমন অবস্থা যে আর বেশি কিছু চিন্তা করতে পারছি না। খাবার চিকেন স্যান্ডউইচ আর এগ, দুর্দান্ত টেস্ট আর এতটা খাওয়ার, মানে এটা আপনি ইয়র্কশায়ার বলেই হয়তো পাবেন, 7 পাউন্ডে এত কিছু। আর এইটা হচ্ছে আমার ট্রেনের টিকিট, এটা আমার 8 পাউন্ড লাগলো, 8 পাউন্ড লাগলো হচ্ছে একদিকে। আর এটা যারা পরিচালনা করেন তারা হচ্ছেন কিথলি অ্যান্ড ওয়ার্থ ভ্যালি স্টিম রেলওয়ে, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। আর আমি যাব কিথলির উদ্দেশ্যে, কিথলিতে নামবো আর ওখান থেকে আমি চলে যাব আমার বাড়ি। আর এই গ্র্যান্ড গ্রাসটা নিয়ে আমি চলে যাব স্টিম ইঞ্জিনের উদ্দেশ্যে। তবে বলে দিই, ব্র্যাডফোর্ডে কিন্তু খুলে গেছে ব্রন্টি পরিবারের সদস্যদের জন্মস্থানের সেই বাড়িটি। এই ক্যাফেটায় খেলাম আর বেরোনোর সময় কাউকে দেখতে পেলাম না, তো আমি বলতাম যে অনেক ধন্যবাদ এরকম একটা গরম খাবারের জন্য, এত ভালো ছিল খাবারটা। যদিও পাউরুটি ছিঁড়তে ছিঁড়তে দাঁত ফাত ক্ষয়ে যাচ্ছে, কিন্তু সকাল থেকে না খাওয়া, তাই এই খাবারটা আমার কাছে অমৃত ছিল। এখন ঢুকে যাচ্ছি আমি রেলওয়ে স্টেশনে, দাঁড়ান দেখিয়ে দিই আপনাদেরকে একবার। হাওয়ার্ড স্টেশন, সেই রেলওয়ে স্টেশনটি যেখানে আজও চলে স্টিম ইঞ্জিন।
এই হচ্ছে মোটামুটি আপনার রুমটা। আর অরেঞ্জ টাইম টেবিল রয়েছে, গ্রিন টাইম টেবিল রয়েছে, আর ব্রাউন টাইম টেবিল রয়েছে। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যদি কখনো এখানে আসেন, কারণ দ্য রেলওয়ে চিলড্রেন অনেকেরই দেখা, আর যারা এদিকে থাকেন হয়তো একটা চেষ্টা করতেও পারেন আসার। প্রচুর মানুষের প্রচুর ছবি তুলছে, ছবি তোলার মতনই জায়গা অবশ্য। আর এই জায়গার ইতিহাস, স্টিম রেলওয়ে, আর ভুতুরে গল্প যেগুলো আপনাদেরকে বললাম, সমস্ত কিছু মিলিয়ে অন্তত ইংল্যান্ডের বাসিন্দাদের জন্য কিন্তু হওয়ার্থ একটা অবশ্যই মানে একদম টু ডু লিস্টে থাকে এখানে। 17 আর 18 মেতে এখানে 1940s উইকেন্ড এটা এখানে পালন করা হবে। আফটারনুন টি, লেডিস টয়লেট, সমস্ত কিছু এখানে রয়েছে। আমি তো সামনের দিকটা গিয়ে দেখি। স্টেশনটাও কিন্তু খুব সুন্দর, একটা সেই পুরনো নস্টালজিয়া কিন্তু এখানে এখনো ধরে রাখা হয়েছে। আচ্ছা, এরকম একটা ট্রেন কিন্তু আসছে আমার জন্য। আমার কাছে জীবনের এই সমস্ত অভিজ্ঞতাগুলো মানে অমূল্য। খুব সুন্দর লাগলো। একজন বেশ বয়স্ক দম্পতি একজন গিয়ে দাঁড়ালেন। এদিকে ছবিটা দেখাবো আপনাদেরকে, একবার দাঁড়ান। ভদ্রলোক কাঁপা কাঁপা হাতে যেভাবে ভদ্রমহিলা ছবিটা তুললেন, সত্যি খুব ভালো লাগলো। এমন সমস্ত সম্পর্কই জীবনে আসা উচিত আমার মনে হয়, যে সম্পর্কগুলো আপনাকে মানে জীবনের শেষ দিন পর্যন্ত সঠিক অর্থে, বেঁচে তো আমরা থাকি, সঠিক অর্থে বাঁচিয়ে রাখবে। ট্রেনে উঠে গেছি, আর ট্রেনের ভেতরটা, আমি যে কোচে উঠেছি সেখানে এরকম দুদিকে বসার জায়গা, আর মাঝখানে টেবিল রয়েছে। এটা হচ্ছে মেনু, এগুলো পাওয়া যাচ্ছে। কোনো সিট নাম্বার বা কোচ নাম্বার নেই, সুতরাং আপনার সামনে যেই বগিটা দাঁড়াবে এসে আপনি সেখানেই টুক করে উঠে পড়তে পারবেন। মোটামুটি যতটা পারবো ট্রেনটা আপনাদের ঘুরিয়ে দেখাই। টয়লেট আছে এখানে, এটা টয়লেট। ট্রেন চলার এই শব্দটা কিন্তু আমি ভীষণ উপভোগ করেছি, আর বারবার মনে আসছিল এই হাওয়ার্থের রেল লাইনের সঙ্গে জুড়ে থাকা সেই সিনেমার কথাটা, মানে দ্য রেলওয়ে চিলড্রেন। তবে এর সাথে মনে পড়ছিল শার্লট ব্রন্টির সেই জেন এয়ারের জীবনের সেই ভাগটা, যেখানে সে তার দুঃখময় জীবন থেকে বেরিয়ে গভর্নেসের চাকরি নিয়ে প্রবেশ করছে নতুন এক জীবনে। ভীষণভাবে উৎসাহিত থাকেন যে স্টিম ইঞ্জিন রেলওয়ের একটা অভিজ্ঞতা করবেন ইংল্যান্ডে এসে, তাহলে কিন্তু গুগল সার্চ করলে আপনারা এরকম জায়গা পাবেন। ইংল্যান্ডের বহু জায়গা থেকে কিন্তু এই ট্রেন ছাড়ে। এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে, দুর্দান্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা। আচ্ছা, এই ট্রেনে যারা উঠেছে তাদের কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, ঠিক আছে? সুতরাং আপনারা বা আমার তাড়া থাকলে পরে কিন্তু এই ট্রেন আমাদের জন্য নয়। একদম মানে শান্ত হয়ে বসে থাকতে হবে, ট্রেন যাবে ধীরে সুস্থে। আর আপনাদেরকে এটা আমি দেখিয়ে রাখলাম আরেকটা কারণে, যে আপনাকে স্টিম ইঞ্জিন এই রেলওয়ের যে অভিজ্ঞতাটা, এটা কিন্তু করতে আপনাকে হাওয়ার্থেই আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই।
ব্যাপার না। এই জায়গাটা বিখ্যাত দ্য রেলওয়ে চিলড্রেন সিনেমার চলচ্চিত্রায়ন এখানে হয়েছিল বলে, কিন্তু এটা আপনারা আরও হুইসেলটা শুনতে পেলেন, স্টিম ইঞ্জিনের সেই হুইসেল। তবে আপনারা যদি ভীষণভাবে উৎসাহিত থাকেন যে স্টিম ইঞ্জিন রেলওয়ের একটা অভিজ্ঞতা করবেন ইংল্যান্ডে এসে, তাহলে কিন্তু গুগল সার্চ করলে আপনারা এরকম জায়গা পাবেন। ইংল্যান্ডের বহু জায়গা থেকে কিন্তু এই ট্রেন ছাড়ে। ঘোড়া চড়ে বেড়াচ্ছে। আরও বেশ কটা আমি দেখলাম, ফার্ম হাউসও ছিল, ছোট ছোট ওয়াটারফলস, জলপ্রপাত, জলের ছোড়া, একটা ছোট্ট জলের ছোড়া এখানে দেখা। আমরা সবাই জানি দ্য রেলওয়ে চিলড্রেন 1970 সালের একটি ক্লাসিক ব্রিটিশ চলচ্চিত্র, যা 1906 সালে রচিত একটি উপন্যাসের অবলম্বনে নির্মিত। ইংল্যান্ডের গ্রামীণ পরিবেশ, স্টিম ট্রেন, পারিবারিক সম্পর্কের ওপর এক আবেগঘন গল্প। চলে এসছে আমার গন্তব্য কিথলি। এই যাত্রাটি আরও বিশেষ ছিল কারণ এই ইংল্যান্ডেই 1825 সালে প্রথম যাত্রীবাহী বাষ্পচালিত ট্রেন চলেছিল। অসময় মৃত্যু, তাও বিশ্ব সাহিত্যের ইতিহাসে আজও যেন জলজান্ত নক্ষত্র। কি আশ্চর্য না, তারা মরেও অমর। আজও হাওয়ার্থের বাতাসে সেই মুরল্যান্ডের বিশাল বিস্তারে তাদের অস্তিত্বের ছায়া রয়ে গেছে, কলমের অক্ষরে, পাঠকের হৃদয়ে। একজন সাহিত্যপ্রেমী হিসেবে ব্রন্টি বোনেদের জন্য আমার সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। বিদায় হাওয়ার্থ। 1847 সালের ইংল্যান্ড থেকে যেন ফিরে আসলাম 2025-এ, কিন্তু ফিরলে কি হবে, এখনো ইংল্যান্ডের রাস্তায় রাস্তায় জেন এয়ার। আমার গল্প আজকের মতো ফুরোলো। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, আর যাওয়ার আগে টাটা। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজের মাতৃভাষায় এই ব্লগটা করে আপনাদের উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।